হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ব্যাংক ডাকাতি সিনেমা অথবা ওয়েব সিরিজ তো আমরা অনেক দেখেছি, যেখানে বেশ কিছু চোর বন্দুক অথবা ভয়ঙ্কর অস্ত্রের সাহায্যে ব্যাংক লুট করে। কিন্তু আজ আমরা এমন একটা গল্প দেখব যেখানে কোনো রকম বন্দুক অথবা অস্ত্র ছাড়াই শুধুমাত্র বুদ্ধির সাহায্যে একটা ব্যাংক থেকে সমস্ত টাকা চুরি করে নেওয়া হয়েছিল। আর এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, 2006 সালে আর্জেন্টিনায় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। আর সেই কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য হাইস্ট অব দ্য সেঞ্চুরি। 2020 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পটা শুরু হয় 2005 সালের 10ই জানুয়ারি আর্জেন্টিনা থেকে, যেখানে আমরা ফার্নান্দো নামের এই লোকটাকে দেখতে পাই। ফার্নান্দো একজন মার্শাল আর্ট ট্রেনার ছিল। ও সবাইকে ক্যারাটে শেখাতো, আর নিজের অবসর সময়ে ও খুব সুন্দর ছবি আঁকত। কিন্তু ওর জীবনে ওর নিজের পরিবার বা বন্ধু বান্ধব কেউই ছিল না, যে কারণে বেশিরভাগ সময় ও খুবই একাকিত্বে ভুগত। আর এজন্যই ও সবসময় নিজের জীবনে খুবই বড় কোনো একটা কাজ করতে চাইত। একদিন একটা বৃষ্টির রাতে ও রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে হাঁটছিল, কিন্তু তখনই পাশের রাস্তা দিয়ে একটা গাড়ি ওর গায়ে জোরে জল ছিটিয়ে চলে যায়, যার ফলে ওর হাতে থাকা সিগারেটটা জলে ভিজে নিভে যায়। সেজন্য এখন ফার্নান্দো ওই সিগারেটটাকে রাস্তার ওপরেই ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু রাস্তায় জল জমে থাকার কারণে ওই সিগারেটটা বৃষ্টির জলে ভাসতে ভাসতে কিছুটা দূরে একটা ম্যানহোলের মধ্যে দিয়ে রাস্তার নিচে ড্রেনের ভিতরে পড়ে যায়। এবার ফার্নান্দো লক্ষ্য করে ওই ম্যানহোলের সামনেই ছিল ব্যাংক অফ রিও, যেটা ছিল আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যাংক। এটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। এখন ও তাড়াতাড়ি করে ওই ব্যাংকের সামনে থাকা ড্রেনটাকে ফলো করতে শুরু করে। আর এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ও একটা ব্রিজের ওপরে এসে পৌঁছায়, যেখানে ওই ড্রেনটা শেষ হয়ে গেছিল। আর এই জায়গা থেকে ওই ড্রেনের জল আস্তে আস্তে নদীতে গিয়ে মিশেছিল। এখন ফার্নান্দো ওই ব্রিজের নিচে নেমে সেই বড় ড্রেনের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে চারিপাশটা ভালো করে দেখার পর ওর মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয় এই ড্রেনের সাহায্য নিয়ে ও ব্যাংক অফ রিওতে ডাকাতি করবে। সেজন্য পরের দিন সকালে ও সেবাস্টিয়ান নামে নিজের একটা বন্ধুর সঙ্গে দেখা করে ওকে নিজের পুরো প্ল্যানটা জানায়। ফার্নান্দো বলে, যেহেতু ওই ড্রেনটা ব্যাংকের একদম নিচ দিয়েই গেছে, তাই আমরা এই ড্রেনের মধ্যেই আরও একটা গর্ত করে সেটার সাহায্যেই ওই ব্যাংকের মধ্যে ঢুকে পড়ব। আর তারপর সেখান থেকে সমস্ত টাকা পয়সা চুরি করে চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসব। যেটা শুনে সেবাস্টিয়ান বলে, ওই ড্রেনের মধ্যে গর্ত করার জন্য আমাদেরকে অনেকগুলো আধুনিক আর দামি মেশিন কিনতে হবে। আর এই পুরো কাজটা করার জন্য আমাদেরকে অনেকটা টাকা খরচ করতে হবে। তাই সবার আগে তুমি এমন একজনকে খোঁজার চেষ্টা করো যে তোমার এই কাজের জন্য তোমাকে টাকা দেবে, আর সেই একই সাথে তোমাকে এই কাজে সাহায্যও করবে। এরপর ফার্নান্দো নিজের বাকি সমস্ত বন্ধুকেই নিজের এই প্ল্যানটা জানিয়ে তাদের কাছে সাহায্য চায়। কিন্তু ওর কোনো বন্ধুর কাছেই তেমন কোনো টাকা ছিল না। একদিন ফার্নান্দোর একটা বন্ধু ওকে মারিও নামের একটা লোকের সঙ্গে দেখা করতে বলে। ওর বন্ধু বলে, মারিও পেশায় একজন চোর, আর ওর কাছে এই মুহূর্তে অনেকটা টাকা আছে। এখন তুমি যদি ওকে রাজি করাতে পারো, তাহলে ও তোমার এই কাজের জন্য টাকা ইনভেস্ট করবে। এরপর আমরা মারিও নামের এই লোকটাকে দেখতে পাই। ও একটা কাজের অজুহাতে একটা বড় অফিসে গেছিল। সেখানে নিজের কাজ শেষ করার পর ও সেই অফিসারকে $2000 দেয়, যেটা দেখে ওই অফিসার বলে, কিন্তু আমার ফিস তো মাত্র $200, আপনি আমাকে অনেক বেশি টাকা দিয়েছেন। মারিও বলে, ও তাহলে হয়তো আমি ফোনের মধ্যে ভুল শুনেছিলাম, কিন্তু এখন তো আমি অনেক বেশি টাকা নিয়ে এসেছি, আর এই মুহূর্তে আমি আমার বাড়িতেও যাব না। এখন এত টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরতে চাই না, তাই এই টাকাগুলোকে যদি আপনি আপনার কাছেই রেখে দেন তাহলে আমার খুবই সুবিধা হয়। আমি কালকে এসে আপনার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে যাব। যেটা শুনে ওই অফিসার মারিওর কথায় রাজি হয়ে যায়। আর এরপর উনি মারিওর কাছ থেকে ওর টাকার খামটা নিয়ে সেটাকে ওনার লকারের মধ্যে রেখে দেন। কিন্তু এরপর সেই রাতেই মারিও আবার লুকিয়ে লুকিয়ে ওই অফিসে চলে আসে, আর তারপর একটা সেন্সারের সাহায্যে ওই অফিসের লকারটাকে খুঁজতে শুরু করে। আসলে সকালবেলায় মারিও ওই অফিসারের কাছে নিজের যে টাকার খামটা রাখতে দিয়েছিল সেটার মধ্যেই ও একটা ছোট্ট ট্রান্সমিটার লুকিয়ে রেখেছিল। আর এখন সেটার সাহায্যেই ও খুব সহজে ওই অফিসের লকারটা খুঁজে বের করে। আর তারপর নিজের টাকার খামের সাথে সাথে ওই লকারের মধ্যে থাকা বাকি সমস্ত টাকাগুলো চুরি করে নেয়। আর এরকম ভাবেই ও বিভিন্ন ছোটখাটো চুরি করেই নিজের খরচ চালাতো। মারিওর একটা মেয়ে ছিল যাকে ও খুবই ভালোবাসত, আর ও মাঝে মাঝেই নিজের চুরির থেকে বেশ কিছুটা করে টাকা নিজের মেয়েকে দিয়ে দিত। কিন্তু ওর মেয়ে ওর এই চুরি করার ব্যাপারে কিছুই জানতো না। এই ঘটনার কিছুদিন পর ফার্নান্দো মারিওর সঙ্গে দেখা করে ওকে ব্যাংক অফ রিও থেকে চুরি করার পুরো প্ল্যানটা জানায়। ফার্নান্দো বলে, আমরা একবারই এমন একটা বড় চুরি করব যার পর থেকে আমাদেরকে সারা জীবনে আর কখনোই কোনো কাজ করতে হবে না। ফার্নান্দো বলে, যখনই ব্যাংকে কোনো কাস্টমারের অ্যাকাউন্টে $10,000 বেশি জমা হয়ে যায় তখনই ওরা সেই টাকাগুলোকে মাটির নিচে সেফটি ভল্টের মধ্যে রেখে দেয়,
যার মানে ওই ব্যাংকের সমস্ত টাকা মাটির নিচে ওই ভল্টের মধ্যেই রাখা থাকে। আর সেখানে ওই ভল্টের পাশেই বেশ অনেকগুলো লকার আছে, যেখানে বিভিন্ন কাস্টমাররা তাদের সোনা দানা অথবা বিভিন্ন রকম দামি জিনিসপত্র রেখে দেয়। এখন ফার্নান্দোর এই প্ল্যান শুনে মারিও ওর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন মিলে আবার ব্যাংক অফ রিওর সামনে পৌঁছে যায়। সেখানে মারিও রাস্তার ওপরে সেই ম্যানহোলের ঢাকনা থেকে নিচে ড্রেনের মধ্যে একটা হাইট মাপার ফিতে ঝুলিয়ে দেয়। আর তারপর মারিওকে নিয়ে সেই ব্রিজের সামনে দিয়ে ওই বড় ড্রেনটার ভিতরে ঢুকে পড়ে। এইভাবে কিছুদূর যাওয়ার পর ওরা দুজন সেই হাইট মাপার ফিতের কাছে পৌঁছে যায়, যেটাকে একটু আগে ফার্নান্দো রাস্তার ওপর থেকে নিচে এই ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। এখন ফার্নান্দো বলে, এই মুহূর্তে আমরা ব্যাংক অফ রিওর একদম সামনেই আছি, আর এখান থেকে মাত্র 18 মিটার মাটি খুঁড়তে পারলেই আমরা ওই ব্যাংকের সেফটি ভল্টে পৌঁছে যাব। যেটা শুনে মারিও বলে, কিন্তু এই মুহূর্তে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আর আমাদের চুরি করার সময় যদি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এই ড্রেনের মধ্যে অতিরিক্ত জল বেড়ে যাবে, আর তখন আমরা কোনোভাবেই ওই ব্যাংক থেকে বাইরে বেরোতে পারবো না। যেটা শুনে ফার্নান্দো বলে, আমরা শুধুমাত্র তখনই চুরি করব যখন বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এখন সবকিছু শোনার পর মারিও ওর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এই চুরিটা করার জন্য ওদেরকে ওই ব্যাংক সম্পর্কে আরও অনেক ইনফরমেশন জোগাড় করতে হবে। সেজন্য পরের দিন সকালেই ফার্নান্দো আর ওর বন্ধু সেবাস্টিয়ান মিলে ব্যাংকে পৌঁছে যায়। সেখানে ওরা দেখার চেষ্টা করছিল এই ব্যাংকের মধ্যে কোথায় কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, কোথায় কতগুলো সিকিউরিটি গার্ড আছে, আর কিভাবে কোন রাস্তা দিয়ে নিচে সেই ভল্ট রুমের মধ্যে পৌঁছাতে হবে। এখন ওরা দুজন মিলে ওই পুরো ব্যাংকের মধ্যে ঘুরে ঘুরে সবকিছু ভালোভাবে দেখতে শুরু করে। আর এর মধ্যেই ফার্নান্দো লুকিয়ে লুকিয়ে একটা ক্যামেরার সাহায্যে ওই ব্যাংকের বিভিন্ন জায়গার ছবি তুলতে শুরু করে। আর তারপর ও সকাল থেকে সন্ধে অবধি খুবই সন্দেহজনকভাবে ওই ব্যাংকের মধ্যেই বসে থাকে, যাতে ওকে দেখে ওই ব্যাংকের সিকিউরিটি গার্ডদের একটু সন্দেহ হয়। এরপর দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে, ওখানে দুজন পুলিশকে ডেকে আনা হয়েছে। আর এখন ওরা ফার্নান্দোকে ওই ব্যাংকের বেসমেন্টের একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যাওয়ার পথে ফার্নান্দো সেফটি ডিপোজিট বক্সের সেই রুমটাও দেখতে পায়। এরপর একটা ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ওই ব্যাংকের সিকিউরিটি গার্ড আর পুলিশ মিলে ওর ওপরে তল্লাশি চালাতে শুরু করে, কিন্তু ওর কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায় না। এমনকি ওর ক্যামেরাটা পুরোপুরি খালি ছিল, কারণ ও আগে থেকেই ওই ক্যামেরার মেমোরি কার্ডটা বের করে নিয়েছিল। আর এই পুরোটাই ওর প্ল্যান ছিল, ও ইচ্ছা করেই সবার সামনে ছবি তোলার অভিনয় করছিল, যাতে ওই ব্যাংকের সিকিউরিটি গার্ডরা ওকে সন্দেহ করে এই বেসমেন্টে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর সেই সুযোগেই ও যেন এই বেসমেন্টের মধ্যে থাকা ব্যাংকের সমস্ত ঘরগুলোকে ভালো করে দেখতে পায়। এরপর বাড়ি ফিরে ওরা ওই ব্যাংকের সমস্ত জায়গার ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছিল। এরপর ওরা নিজেদের একজন সঙ্গীকে ওই ব্যাংকের সামনে থাকা ম্যানহোলের ঢাকনার ওপর থেকে ওই ব্যাংক অবধি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যেতে বলে। আসলে ওই সাইকেলের চাকায় বেশ কিছু দাগ দেওয়া ছিল। এখন ওরা হিসাব করে দেখে ওই ম্যানহোল থেকে ব্যাংক অবধি পৌঁছানোর জন্য ওই সাইকেলের চাকাটা কতবার ঘুরেছে, আর এটার সাহায্যেই ওরা ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব খুঁজে বের করে। এরপর ফার্নান্দো হিসাব করে নেয় মাটির নিচে ওই ব্যাংকের ভল্টরুম অবধি পৌঁছাতে গেলে ওদেরকে ওই ড্রেনের মধ্যে থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কতটা লম্বা গর্ত করতে হবে। এখন ওরা এই চুরি করার জন্য পুরোপুরি তৈরি ছিল। চুরি করার আগে ফার্নান্দো মারিওকে বলে, আমরা ব্যাংক থেকে যে টাকাগুলো চুরি করব তার জন্য কোনো কাস্টমারের কোনো রকম ক্ষতি হবে না, কারণ ব্যাংকের মধ্যে সমস্ত কাস্টমারের অ্যাকাউন্টের ইন্স্যুরেন্স করা আছে। তাই যত টাকাই চুরি হোক না কেন সমস্ত কাস্টমার ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাদের টাকা ফেরত পেয়ে যাবে। এখন সমস্ত প্ল্যান তৈরি করার পর ওরা ড্রেনের মধ্যে থেকে ব্যাংকের ভল্ট অবধি গর্ত খুঁড়তে শুরু করে, আর এই কাজটা করতে ওদের বেশ কিছুদিন সময় লাগবে। এসব কিছুর মধ্যেই ওরা নিজেদের টিমে এলবার্টো নামের আরও একজন নতুন সঙ্গীকে নিয়ে আসে। আর এখন এলবার্টোকে নিয়ে এদের টিমে টোটাল 5 জন লোক ছিল। এখন ওরা প্রত্যেক দিন একটু একটু করে গর্ত করে ওই ড্রেন থেকে ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখনও এদের সামনে খুবই বড় একটা সমস্যা ছিল। ওই ব্যাংকের ভিতরে পৌঁছানোর পর ওরা ওই লকারগুলোকে কিভাবে খুলবে সেই ব্যাপারে এদের কাছে কোনো আইডিয়া ছিল না। তখন মারিও বলে, আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে অথবা ওয়েল্ডিং মেশিন দিয়ে গলিয়ে ওই লকারগুলোকে খুলে নেব। যেটা শুনে ফার্নান্দো বলে, এইভাবে কাজ করলে আমাদেরকে এক একটা লকার খুলতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগে যাবে, আর ওই ব্যাংকের মধ্যে টোটাল 400টা লকার আছে। তাই আমাদেরকে এমন কোনো একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে যাতে আমরা আরও তাড়াতাড়ি ওই লকারগুলোকে খুলতে পারি, কারণ ওই ব্যাংকের মধ্যে চুরি করার জন্য আমরা খুব বেশি হলে 7 ঘন্টা সময় পাবো। তাই এখন সবার আগে আমাদেরকে ওই ব্যাংকের লকারগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। এখন এই কাজটা করার জন্য মারিও পরের দিন সকালেই ওই ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চে গিয়ে সেখানে নিজের জন্য একটা লকার ভাড়া নেয়।
আর তারপর সেটাকে খোলার সময় ওই লকটাকে খুব ভালোভাবে দেখে নেয়। এখন এই লক সম্পর্কে সবকিছু ভালোভাবে জানার পর ওরা ক্যানন পাওয়ার নামে এমন একটা ছোট হাইড্রোলিক মেশিন নিয়ে আসে, যেটার সাহায্যে শুধুমাত্র 7 সেকেন্ডের মধ্যেই একটা লকার খুলে ফেলা যাবে। এখন ওরা এই চুরির জন্য পুরোপুরি তৈরি ছিল, কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন ওরা জানতে পারে এলবার্টো ও স্ত্রীকে ওদের এই চুরির ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছে। যে কথাটা জানার পর বাকি সবাই খুবই রেগে যায়। তখন এলবার্টো এদের সবাইকে বলে, আমার স্ত্রী প্রথম থেকেই আমার সমস্ত কাজের সম্পর্কে জানে, তোমরা ওকে ভরসা করতে পারো, ও কোনোভাবেই কাউকে আমাদের এই কাজের ব্যাপারে কিছুই জানাবে না। এদিকে ওদের ব্যাংক অবধি গর্ত করাও অলমোস্ট শেষ হয়ে এসেছে। এসব কিছুর মধ্যেই এক রাতে ছাদে শুয়ে তারা দেখতে দেখতে ফার্নান্দোর মাথায় একটা আইডিয়া আসে। এখন ও তাড়াতাড়ি করে মারিওকে বলে, আমরা দিনের বেলায় সবার চোখের সামনেই ব্যাংক থেকে চুরি করব। তখন পুলিশ আর বাকি সবাই মনে করবে চুরি করার পর আমরা হয়তো ব্যাংকের সামনের রাস্তা দিয়ে বাইরে বেরোবো, কিন্তু আমরা সেখান দিয়ে না বেরিয়ে ড্রেনের মধ্যে থাকা আমাদের গর্ত দিয়ে পালিয়ে আসব, কারণ ওই গর্ত সম্পর্কে কেউ কিছুই জানে না। আর যেহেতু তখন ব্যাংক খোলা থাকবে, তাই সেই সময় ওর ভিতরের সমস্ত সিকিউরিটি সিস্টেমও বন্ধ করা থাকবে। আসলে প্রত্যেকদিন ব্যাংক বন্ধ করার পরেই ওর ভিতরের সমস্ত সিকিউরিটি সিস্টেম চালু করা হয়। এখন এই কথা শুনে সবাই ওর এই প্ল্যানে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে ওরা সবাই প্ল্যান মতন ছদ্মবেশ ধারণ করে ওই ব্যাংকে পৌঁছে যায়, আর ওদের অন্য একজন সঙ্গী ড্রেনের ভিতরে গিয়ে ওদের তৈরি সেই গর্তের মধ্যে দিয়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে। এদিকে এরা সবাই ব্যাংকের মধ্যে এসে বেশ কিছু বন্দুক দেখিয়ে সবাইকে বন্দি বানিয়ে নেয়, আর সাথে সাথেই ব্যাংকের ভিতরে ঢোকার সমস্ত দরজা আর রাস্তাগুলোকে বন্ধ করে দেয়। এরপর মারিও ক্যাশিয়ারের কাছে থাকা সমস্ত টাকা একটা সুটকেসে ভরতে বলে, যাতে এটা দেখে সবাই মনে করে ওরা এখানে একটা ছোটখাটো চুরি করার জন্য এসেছে। এদিকে ওই ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড এদেরকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে পুলিশকে কল করে এই চুরির ব্যাপারে জানিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যাংকের সামনে পুলিশ চলে আসে। কিন্তু ততক্ষণে এরা সবাই ওই ব্যাংকের ভিতরে ঢোকার সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল। এরপর যে সিকিউরিটি গার্ড পুলিশকে কল করেছিল, এখন ওরা তাকে ওর ঘরের থেকে বাইরে বের করে আনে, আর তারপর ওর কাছ থেকে ওর মোবাইলটা কেড়ে নিয়ে ওকে ওই ব্যাংক থেকে বাইরে বের করে দেয়। কিন্তু বাইরে বেরোনোর আগে মারিও ওকে বলে, তুমি পুলিশকে বলবে ওরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে ওদেরকে তোমার এই মোবাইলে কল করতে বলবে। এরপর ওরা ব্যাংকের মধ্যে থাকা সমস্ত ক্যামেরাগুলোকে নষ্ট করে দেয়। এরপর ওদের অন্য একজন সঙ্গী যে ড্রেনের মধ্যে সেই গর্তের মধ্যে দিয়ে ব্যাংকে আসছিল, এখন সেও ভিতরে চলে আসে। এরপর ওরা ব্যাংকের লকার রুমে গিয়ে সেই ক্যানন পাওয়ার নামের মেশিনের সাহায্যে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সমস্ত লকগুলোকে ভেঙে ফেলতে শুরু করে। দেখা যায় এই লকারগুলোর মধ্যে অনেক টাকা পয়সা, সোনা আরো অনেক দামি দামি জিনিস রাখা আছে। এখন ওরা যত তাড়াতাড়ি সম্ভব এক এক করে সমস্ত লকারগুলোকে ভেঙে ওর ভিতর থেকে টাকা পয়সাগুলোকে বের করতে শুরু করে। এদিকে ওপরে মারিও আর বাকি সবাই মিলে এই ব্যাংকের সমস্ত এমপ্লয়ি আর কাস্টমারদেরকে বন্দি বানিয়ে রেখেছিল। অন্যদিকে এতক্ষণে ওই ব্যাংকের বাইরে সিটি পুলিশ, স্পেশাল পুলিশ, নিউজ মিডিয়া আরো অনেক লোকের ভিড় জমে গেছিল। এখন এই কেসের অফিসার ইনচার্জ মারিওর কাছে থাকা সেই সিকিউরিটি গার্ডের ফোনে কল করে। এই অফিসারের নাম ছিল ম্যাগুয়েল। কিন্তু এখন প্রথমবার কোনো পুলিশের সাথে কথা বলতে গিয়ে মারিও খুবই ভয় পেয়ে যাচ্ছিল, কারণ এর আগে ও সারা জীবন ধরে শুধুমাত্র ছোটখাটো চুরি করেছে। আর এখান থেকেই আমাদেরকে কিছুদিন আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে ফার্নান্দো মারিওকে বলে, আমরা যখন ব্যাংকের মধ্যে চুরি করব তখন বাইরে থেকে পুলিশ আমাদের সঙ্গে নানা রকমভাবে যোগাযোগ করে আমাদের মনোবল ভাঙার চেষ্টা করবে। তাই আমাদের এমন একজন লোকের প্রয়োজন যে পুলিশের সাথে কথা বলে ওদেরকে ব্যস্ত রাখতে পারবে, আর সেই একই সাথে পুলিশের কাছ থেকে অনেকটা সময় নিতে পারবে, যাতে ভিতরে আমরা ভালোভাবে চুরি করতে পারি। আর এই সমস্ত কথা বলেই ও মারিওকে একটা মোটা বই দিয়ে বলে, এই বইয়ের মধ্যে পুলিশ আর অপরাধীদের মধ্যে যে সমস্ত কথা হয় সে সবকিছুই লেখা আছে। এই বইটা পড়লে পুলিশদের সাথে কথা বলতে তোমার অনেক সুবিধা হবে। যদিও এই কাজটা করতে মারিও খুবই ভয় পাচ্ছিল, সেজন্য পরবর্তীকালে ও একটা অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়, যেখানে ও শিখেছিল কিভাবে অতিরিক্ত ভয়ের মধ্যেও মানুষের সাথে জোর গলায় সাহসিকতার সাথে কথা বলা যায়। এখন নিজের সেই সমস্ত পুরনো অভিজ্ঞতার সাহায্যেই মারিও এই পুলিশের সাথেও খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে মারিও লক্ষ্য করে ওদের ব্যাংকের ছাদে বেশ কিছু পুলিশ চলে এসেছে। এখন ও ম্যাগুয়েল নামের সেই অফিসার ইনচার্জকে বলে, তুমি এখনই ব্যাংকের ছাদের থেকে সমস্ত পুলিশকে চলে যেতে বলো, না হলে আমি এক এক করে ভিতরে থাকা সমস্ত লোকজনকে মেরে ফেলবো। যেটা শুনে ম্যাগুয়েল তাড়াতাড়ি করে ওর সমস্ত পুলিশকে ছাদের থেকে নেমে আসার নির্দেশ দেয়। এরপর মিগেল বলে, তোমার আর তোমার সঙ্গীদের পক্ষে এই জায়গা থেকে পালানো কোনোভাবেই সম্ভব না, কারণ এই ব্যাংকটাকে পুলিশ চারিদিক দিয়ে ঘিরে রেখেছে।
তাই এখন তোমরা যদি ব্যাংকের ভিতরে থাকা সবাইকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আত্মসমর্পণ করো তাহলে তোমাদের শাস্তি অনেকটাই কম হবে, কারণ এখনো অবধি তোমরা তেমন কোনো বড় অপরাধ করোনি। যেটা শুনে মারিও বলে, ঠিক আছে, তাহলে আগে তুমি আমার জন্য একজন ভালো উকিল ডেকে আনো। ওই উকিলের সাথে কথা বলার পরেই আমি আমার পরবর্তী সিদ্ধান্ত জানাবো। যেটা শুনে মিগেল বলে, কিন্তু একজন ভালো উকিল জোগাড় করতে গেলে কম করে হলেও 1 ঘন্টা সময় লেগে যাবে। মারিও বলে, ঠিক আছে, উকিল না আসা অবধি আমি ভিতরেই অপেক্ষা করছি। আসলে মারিও এইভাবেই পুলিশকে অন্য কাজে ব্যস্ত রেখে ওদের কাছ থেকে অতিরিক্ত সময় নিচ্ছিল। কিছুক্ষণ পর মারিও হঠাৎ করেই ভিতর থেকে একজন বন্দীকে বাইরে বের করে দেয়, যাতে বাকি সবাই মনে করে ওরা পুলিশের সাথে নেগোসিয়েশন করতে চায়। এখন ওই ছেলেটাকে দেখে মিগেল আর বাকি পুলিশরা ভিতরে থাকা চোরদের সম্পর্কে ওর কাছ থেকে জানতে চায়, কিন্তু সেই মুহূর্তে ওই ছেলেটা এতটাই ভয় পেয়ে গেছিল যে পুলিশের সামনে ও কোনো রকম কথাই বলতে পারছিল না। উপরন্তু অতিরিক্ত ভয়ের কারণে ও নিজের প্যান্টেই প্রস্রাব করে ফেলে। অন্যদিকে দেখা যায় ফার্নান্দো আর অন্য একজন মিলে ওই ব্যাংকের অনেকগুলো লকার খুলে সেখান থেকে অনেকটা টাকা পয়সা আর সোনাদানা বের করে নিয়েছে, কিন্তু এখনও এই সমস্ত লকারগুলো খুলতে ওদের অনেকটা সময় লাগবে। এদিকে ওই ব্যাংকের বেশ কিছু কয়েদির সঙ্গে কথা বলার সময় মারিও জানতে পারে আজকে ওই সমস্ত কয়েদিদের মধ্যে থেকে একজন বয়স্ক মহিলার জন্মদিন। এটা জানার পর ওরা কোনো রকমে একটা চকলেট আর মোমবাতি দিয়ে ওই মহিলার জন্মদিন পালন করে, আর তারপর ওনার জন্মদিনের উপহার হিসাবে ওনাকে ব্যাংক থেকে বাইরে পাঠিয়ে দেয়। এখন বাইরে যাওয়ার পর ওই বয়স্ক মহিলা সবাইকে বলতে শুরু করে ভিতরে থাকা প্রত্যেকটা চোর খুবই ভালো, ওরা প্রত্যেকের সাথে খুবই ভালো ব্যবহার করছে। এসব কিছু দেখে পুলিশ অফিসার মিগেল খুবই অবাক হয়ে গেছিল। এর কিছুক্ষণের মধ্যেই মারিওর কথা মতন ওখানে একজন উকিলকে নিয়ে আসা হয়। এখন মিগেল মারিওকে কল করে ওর সাথে সেই উকিলের কথা বলিয়ে দেয়, কিন্তু এখন মারিও ওই উকিলের ওপরে খুবই রেগে গিয়ে ওকে উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে। মারিও বলে, এর আগে আমি যখন জেলে গেছিলাম তখন এই উকিলটাই আমার শাস্তি অনেক বাড়িয়ে দিয়েছিল, আর আমি জেলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে হাসছিল, তাই আমি এখন কোনোভাবেই এর সাথে কাজ করতে চাই না। যেটা শুনে ওই উকিলটা বলে, এর আগে আমি যদি তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর এখন পুরানো কথা ভুলে গিয়ে চলো আমরা আবার নতুন করে এই কাজটা শুরু করি। যেটা শুনে মারিও ওকে আরও বেশ কিছু উল্টোপাল্টা গালাগালি করে বলে, আমি তোমার সাথে আর কোনোভাবেই কথা বলতে চাই না। এরপর মারিও মিগেলকে বলে, তুমি আমার পার্সোনাল উকিলের সাথে কথা বলো, আমি তোমাকেও নাম্বার দিচ্ছি। আর এটা বলেই ও ওখানে বন্দি থাকা একজনের ফোন নাম্বার মিগেলকে দিয়ে দেয়। পরে যখন মিগেল ওই নাম্বারে কল করে তখন অন্যদিক থেকে মারিওই উকিল সেজে ওর সঙ্গে কথা বলতে শুরু করে। আর সবকিছু শোনার পর মারিও বলে, ঠিক আছে, আমি তোমাদের ব্যাংকের ওখানেই পৌঁছাচ্ছি, আর ওখানে যেতে আমার 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। এখন এইভাবে ও আরও বেশি সময়ের জন্য পুলিশকে ব্যস্ত রাখতে চাইছিল। এদিকে দেখা যায় ফার্নান্দো আর তার সঙ্গীদের চুরি করা শেষ হয়ে গেছে। এখন ওরা বেশ কিছু বস্তার মধ্যে সমস্ত চুরির জিনিসপত্র ভরে সেগুলোকে ওই গর্তের মধ্যে দিয়ে নিচে ড্রেন অবধি নিয়ে আসতে শুরু করে, আর তারপর এক এক করে এরা সবাই মিলেও ওই গর্ত দিয়ে সেই ড্রেনে পৌঁছে যায়। যাওয়ার আগে ওরা সবাই নিজেদের কাছে থাকা সমস্ত বন্দুকগুলোকে ওই ব্যাংকের মধ্যে একটা লাল কাপড়ের ওপরে রেখে দেয়। আসলে এতক্ষণ ধরে ওদের কাছে থাকা এই সমস্ত বন্দুকগুলোই নকল ছিল। ফার্নান্দোর প্ল্যান ছিল যদি এই চুরি করতে গিয়ে ওরা কোনো রকমে পুলিশের কাছে ধরা পড়ে যায় তাহলে এই নকল বন্দুকের জন্য ওদের শাস্তি যেন অনেকটা কম হয়। আর এখন পুলিশ যাতে জানতে পারে ওরা নকল বন্দুক নিয়ে এখানে চুরি করতে এসেছে, সেজন্যই এখান থেকে যাওয়ার আগে ওরা নিজেদের সমস্ত বন্দুকগুলোকে এখানে রেখে দেয়। এরপর ওরা সবাই ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেয়, আর তারপর ওই গর্তটাকে একটা আলমারি দিয়ে ঢেকে দেয়, যাতে পুলিশ ওই গর্তটাকে সহজে খুঁজে বের করতে না পারে। এদিকে এরা সবাই ব্যাংক থেকে চলে যাওয়ার পর ভিতরে থাকা কয়েদিরা আস্তে আস্তে ব্যাংকের বাইরে বেরিয়ে আসতে শুরু করে। ওদেরকে দেখে সমস্ত পুলিশ আর বাকি সবাই খুবই অবাক হয়ে গেছিল। সেই মুহূর্তেই মিগেলের নজর পড়ে ব্যাংকের সামনে থাকা সেই ড্রেনের ম্যানহোলের ওপরে, আর এটা দেখেই ও বুঝতে পারে ওই চোরগুলো নিশ্চয়ই ব্যাংকের নিচ থেকে গর্ত করে এই ড্রেনের মধ্যে দিয়ে পালিয়েছে, কারণ এই ব্যাংক থেকে বাইরে বেরোনোর 2টো রাস্তা আছে, আর পুলিশ সেই 2টো রাস্তাকেই চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। অথচ এখন ওই চোররা ব্যাংকের মধ্যে থেকে পালিয়ে গেছে। এখন ও এদের পুরো প্ল্যানটাই খুব ভালোভাবে বুঝে যায়, সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের বেশ কিছু পুলিশকে ওই ড্রেনের মুখের কাছে পাঠিয়ে দেয়, আর তারপর বাকি পুলিশদের সঙ্গে নিয়ে ওই ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু পুরো ব্যাংকের মধ্যে ও কাউকে কোথাও খুঁজে পায় না। এদিকে দেখা যায় ফার্নান্দো আর তার সঙ্গীরা আগে থেকেই ওই ড্রেনের মধ্যে একটা ছোট বাঁধ দিয়ে রেখেছে, যাতে ওই ড্রেনের ভিতরে বেশ কিছুটা জল জমে যায়। এখন ওরা সবাই নিজেদের চুরির জিনিসপত্র নিয়ে ওই জলের মধ্যে থাকা একটা স্পিডবোটের ওপরে উঠে পড়ে,
আসলে এই ড্রেনের মধ্যে একটু উঁচু করে জল জমিয়ে সেটার সাহায্যেই ওরা এখান থেকে স্পিড বোটে করে পালাতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন ওদের বোটের ইঞ্জিনটা কোনোভাবেই চালু হচ্ছিল না, যে কারণে ওরা হাল দিয়েই আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। এদিকে মিগেল ব্যাংকের মধ্যে খোঁজাখুঁজি করতে করতে সেই গর্তটাকে খুঁজে পায়, কিন্তু দেখা যায় সেই গর্তের মুখেই একটা বোম বাঁধা আছে, যেটা দেখে ও খুবই ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই ও নিজের বাকি সঙ্গীদের কাছ থেকে জানতে পারে ওই চোরগুলো তাদের সমস্ত বন্দুকগুলো রেখে গেছে, আর সে সবকটাই নকল, যেটা শুনে ও বুঝতে পারে এই বোমটাও তাহলে নিশ্চয়ই নকল হবে। সেজন্য ও তাড়াতাড়ি করে ওই বোমটাকে সরিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে পড়ে, আর সেখান থেকে ও সরাসরি সেই ড্রেনে এসে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ফার্নান্দো আর তার সঙ্গীরা এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছিল। এখন এই ড্রেনে আসার পর সেখানে বাঁধ দেখে মিগেল খুব ভালোভাবে বুঝতে পারে ওই চোরগুলো এখান থেকে বাইরে বেরোয়নি, ওরা সবাই এই ড্রেনের মধ্যে দিয়ে শহরের ভিতরে চলে গেছে। আর এই ড্রেনটা এই শহরের সমস্ত রাস্তার নিচ দিয়েই বয়ে গেছে, আর সেখানে এই ড্রেনের মধ্যে ঢোকার বা এখান থেকে বেরোনোর হাজার হাজার ম্যানহোল রয়েছে। এখন এরা সবাই কোন রাস্তায় কোন ম্যানহোল দিয়ে বাইরে বেরোবে সেটা খুঁজে বের করা একদমই অসম্ভব ব্যাপার। আসলে ফার্নান্দো খুব ভালোভাবেই জানতো এই ড্রেন থেকে বাইরে বেরোলে ওরা খুব সহজেই পুলিশের কাছে ধরা পড়ে যাবে, সেজন্যই ও উল্টো পথে শহরের ভিতরে আসার প্ল্যান করেছিল। এদিকে দেখা যায় এতক্ষণে ফার্নান্দোদের বোটটা চালু হয়ে গেছে, এখন ওরা সেটার সাহায্যে তাড়াতাড়ি করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। দেখা যায় ব্যাংক থেকে অনেকটা দূরে শহরের একদম ভিতরে একটা ম্যানহোলের ওপরে ওদের জন্য আগে থেকেই একটা গাড়ি দাঁড় করানো ছিল। এখন গাড়ির তলা থেকে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে ওরা সবাই এক এক করে সমস্ত চুরির জিনিসপত্র নিয়ে ওই গাড়ির মধ্যে চলে আসে। এদিকে দেখা যায় এতক্ষণে এই শহরের সমস্ত পুলিশ ওদেরকে চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে, আর এইভাবেই বেশ কিছু পুলিশ ওদের গাড়ির একদম কাছে চলে আসে, যেটা দেখে এরা সবাই খুবই ভয় পেয়ে গেছিল। কিন্তু দেখা যায় সেই পুলিশগুলো এদেরকে কিছু না বলেই এদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এরপর এরা সবাই নিজেদের চুরির জিনিসপত্র নিয়ে নিশ্চিন্তে নিজেদের বাড়ি ফিরে আসে, আর সেখানে ওরা নিজেদের চুরি করা সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় রেখে খুবই অবাক হয়ে সেগুলোর দিকে তাকিয়ে থাকে। এরপর ওরা ওই সমস্ত টাকা পয়সা আর সোনাদানাগুলোকে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়, আর তারপর নিজেদের টাকা চুরি করে আনার ভ্যানটাকেও আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়। এখন এরা প্রত্যেকেই অনেক বড়লোক হয়ে গেছিল, এদের কাছে প্রচুর পরিমাণ টাকা ছিল, যেটার সাহায্যে ওরা খুবই বিলাসবহুল জীবনযাপন করছিল আর নিজেদের সমস্ত শখ পূরণ করছিল। এইভাবে আস্তে আস্তে বেশ অনেকগুলো মাস কেটে যায়। এখন অতিরিক্ত টাকা পাওয়ার পরে এদের মধ্যে থেকে অ্যালবার্টো নামের একজন সঙ্গী প্রত্যেক দিন নতুন নতুন মেয়েদের সঙ্গে ঘুরতে শুরু করে, আর এইভাবেই একদিন অ্যালবার্টোর স্ত্রী ওকে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়, যেটা দেখে ও অ্যালবার্টোর ওপরে খুবই রেগে গিয়ে ওকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে ওর চুরির ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এই কথা শুনে পুলিশ সাথে সাথেই অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়, আর সেখান থেকে ওরা প্রচুর পরিমাণ টাকা খুঁজে পায়। এরপর অ্যালবার্টোর সাহায্যে এক এক করে ওদের বাকি সমস্ত সঙ্গীদেরকেও গ্রেফতার করা হয়, আর আস্তে আস্তে তাদের প্রত্যেককেই জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু এদের সবাইকেই মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেই ছেড়ে দেওয়া হয়, কারণ এরা শুধুমাত্র নকল বন্দুকের সাহায্যে চুরি করেছিল, কাউকে মারা বা বড় অপরাধ এরা করেনি। এরপর সবশেষে দেখা যায় ফার্নান্দোকেও জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর এখন ওকে নিয়ে যাওয়ার জন্য মারিও এসেছিল। দেখা যায় ওর কাছে খুবই দামি একটা স্পোর্টস কার ছিল। এখন সেই গাড়িতে উঠেই ওরা দুজন হাসতে হাসতে নিজেদের নতুন জীবনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই আমরা ফার্নান্দোর আসল প্ল্যান সম্পর্কে জানতে পারি। আসলে ও খুব ভালোভাবেই জানতো একদিন না একদিন ওরা নিশ্চয়ই পুলিশের কাছে ধরা পড়বে, সেজন্য চুরি করার পর ওরা প্রত্যেকেই নিজেদের ভাগের বেশিরভাগ টাকা একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দেয়, আর খুবই সামান্য পরিমাণ টাকা নিজেদের বাড়িতে রেখে দেয়। পরে যখন পুলিশ ওদেরকে গ্রেফতার করে তখন ওরা ওদের বাড়ি থেকে ওই অল্প পরিমাণ টাকাগুলো নিয়ে যায়। আসলে ওরা ওই ব্যাংকের বেশিরভাগ গ্রাহকদের লকার থেকে টাকা চুরি করেছিল, আর কোন গ্রাহক তার লকারের মধ্যে কতটা টাকা বা কতটা সোনা রাখছে সেই ব্যাপারে ব্যাংকের কাছে কোনো হিসাব থাকতো না। সেজন্য সেদিন ওই ব্যাংক থেকে চুরি যাওয়া টোটাল টাকা সম্পর্কেও ব্যাংকের কাছে কোনো হিসাব ছিল না। তবে একরকমভাবে আন্দাজ করা যায় ওখানে 8 মিলিয়ন থেকে 25 মিলিয়ন ডলার ছিল, আর সেই একই সাথে ওখানে বহু কেজি সোনা ছিল। কিন্তু পরে যখন এদেরকে গ্রেফতার করা হয় তখন এদের সবার কাছ থেকে সর্বমোট 1.72 মিলিয়ন ডলার আর 8 কেজি সোনা পাওয়া যায়। বাকি টাকাগুলো কোথায় আছে সেই ব্যাপারে আজ অবধি পুলিশ কিছুই জানতে পারেনি, সেগুলোকে এরা সবাই নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। এদিকে খুবই অল্প সময়ের মধ্যেই এদের সবাইকে জেল থেকেও ছেড়ে দেওয়া হয়। এখন এরা সবাই নিজেদের কাছে থাকা সেই চুরির টাকা দিয়ে নিজেদের জীবনটাকে খুব ভালোভাবে কাটাতে পারবে, আর এর জন্য ওদের আর পুলিশের কাছে ধরা পড়ারও কোনো ভয় থাকবে না।
কারণ ওরা এই অপরাধের জন্য আগে থেকেই শাস্তি পেয়ে গেছে। আর এরপর আমাদেরকে সবশেষে ওই আসল চুরির বেশ কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।